আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাই, আপনার অপেক্ষায় বসে আছি। তাই নাকি? কষ্ট দেই না? হ্যাঁ ভাই, অপেক্ষায় আছি। সাইফুল ভাই তো বোধহয় ফার্স্ট সেমিস্টারের ক্লাস ছিলেন। জি ভাই। সুকান্ত চৌধুরী, থ্যাংক ইউ। রিদওয়ান ভাই কি অবস্থা? এই তো আছি। কথাবার্তা নাই, কোনো রেসপন্স করেন না কেন? কোনো সমস্যা? না না না, সমস্যা না। আছি তো ভাইয়া। গত ক্লাসে থাকতে পারি নাই, গত ক্লাসে একটু বাইরে ছিলাম আর কি। পরে ভিডিওটা দেখছি। সরি, গত ক্লাসে ছিলাম, তার আগের ক্লাসে একটু বাইরে ছিলাম আর কি। কালকে পড়ছিলাম কিন্তু আমরা, সুনাম কাকে বলে, সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা। ঠিক আছে, আমরা ডাবল এবং ট্রিপল গুলো পড়বো। এটা বোধহয় ডাবল স্টার। আমরা সুনামের প্রকৃতিটা কৃতিগুলো পড়ি। সুনাম একটি প্রতিষ্ঠানের অদৃশ্য সম্পদ। বুঝতে পারছি, সুনামটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের অদৃশ্য সম্পদ। অস্পর্শ, অদৃশ্য সম্পদ যেটা পড়ছিলাম ওটার মতনই, যা দৃষ্টিগোচর নয় বা দেখা যায় না, অধিক মূল্য আছে, ব্যবহারযোগ্য, ব্যবহার করা যায়। সহজভাবে যদি বলি, এই অদৃশ্য সম্পদ এমন এক সম্পদ যা আমরা মনে করেন কোনোভাবেই কাজ করতে পারবো না, কিন্তু ধরতে পারবো না, কিন্তু তার একটা ব্যবসায়িক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব। যেমন ধরেন সুনাম, সুনাম একটা অদৃশ্য সম্পদ। ঠিক আছে, আরো অনেক সুনাম, সুনাম বাদও আরো অনেক অদৃশ্য সম্পদ আছে যেটা দেখা যায় না, কিন্তু ব্যবসায় ব্যবসাকে খুব সুবিধা দিয়ে থাকে। যেমন পজিশন, ঠিক আছে, আমাদের একটা চ্যাপ্টার আছে কার্য ব্যবস্থাপনায়, লোকেশন, লেআউট, লেআউটে লোকেশন। ঠিক আছে, তো সেখানে আমরা পড়বো সেই লোকেশনটা, লোকেশনটা লোকেশনটা ওই লোকেশনে না থেকে অন্য লোকেশনে থাকলেও অফিসটা থাকতে পারতো, কারখানাটা, কিন্তু ওই লোকেশনে থাকার কারণে যে সুবিধাটা পাচ্ছে, ঠিক আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ। যাই হোক, এবার আমরা তাহলে মূল কথায় চলে আসি। যা প্রতিষ্ঠানে দেখেন অতীত সাফল্য গ্রাহকদের আস্থা ও ব্যবসায়িক গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তার মানে সুনামটা অতীত সাফল্য, গ্রাহকদের আস্থা এবং ব্যবসায়িক গ্রহণযোগ্যতা, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে। যদিও সুনাম চোখে দেখা যায় না, তবুও এর স্পষ্ট অর্থনৈতিক মূল্য রয়েছে। এটি ব্যবসায়ের অতিরিক্ত আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ৩-৪টা বাক্য আছে, আমরা যদি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মনোযোগে ধ্যান করে পড়ি তাহলে এগুলো আমরা লিখতে পারবো। সুনামটা কি? সুনাম একটি প্রতিষ্ঠানের অদৃশ্য সম্পদ যা প্রতিষ্ঠানের অতীত সাফল্য, গ্রাহকদের আস্থা ও ব্যবসায়িক গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যদিও এটি চোখে দেখা যায় না, তবুও এর স্পষ্ট অর্থনৈতিক মূল্য রয়েছে। এটি ব্যবসায়ের অতিরিক্ত আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার আমরা সুনামের প্রকৃতি কি, দেখেন প্রশ্নটা সুনামের প্রকৃতি কি। এখানে প্রশ্নটা প্রকৃতি কি কি বা বৈশিষ্ট্যগুলো লিখো, এরকম প্রশ্নটা এরকম না। সুনামের প্রকৃতিটা কি, জাস্ট একটা সংজ্ঞার মতন কিছু লিখতে বলা হয়েছে, এরকম মনে হয় প্রশ্নটা দেখে। তবে এখানে আমি এখানে 6টা দিক তুলে ধরছি, যার মাধ্যমে আমরা সুনামের বৈশিষ্ট্য বুঝতে পারবো। দেখেন, সুনামটা অদৃশ্য সম্পদ, ইনটেনজিবল অ্যাসেট।
যেটা আমরা একটু আগে অদৃশ্য সম্পদ শব্দটা বোঝাতে গিয়ে আমি আলোচনা করছি, নতুন করে আলোচনা করব না। সুনাম অদৃশ্য সম্পদ। অদৃশ্য সম্পদ কি? যেটা দেখা যায় না, তবে প্রতিষ্ঠানের বাজার মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে সুনামের যেটা বিনিময়যোগ্য। সুনাম সাধারণত বিক্রয়যোগ্য বা স্থানান্তরযোগ্য হয়, বিশেষ করে বিশেষ বিক্রয়ের সময়, ব্যবসা বিক্রয়ের সময়। তাই এটি অলীক নয়, বাস্তব অর্থে মূল্যায়নযোগ্য। মানে সুনামটাকে যদি আমরা বলি যেটা বিনিময় করা যায় না, একটু আগে তো বললাম ধরা যায় না, দেখা যায় না, কিন্তু না, বিনিময় করা যায় সম্পদটা, এই সুনাম সম্পদটা। ঠিক আছে? কারণ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম আছে। যদি ধরি গ্রামীণ ফোন, সুনাম আছে। এখন গ্রামীণ ফোনটা কি শুধু তার অবকাঠামো বা তার যে ব্যাংক ব্যালেন্স আছে সেগুলোর আলোকে কি বিক্রি হবে, নাকি তার সুনামের আলোকে ওটা বিক্রি হবে? হবে, অবশ্যই সুনামের মূল্য তখন কিন্তু বিক্রয়যোগ্য। এবার আমরা 3 নম্বরে যদি ধরি অতিরিক্ত আয়ের উৎস। সুনাম একটা ব্যবসা প্রতিষ্ঠানকে অতিরিক্ত আয়ের সুযোগ দেয় কিনা বলেন? একই প্রতিষ্ঠান, সুনাম নাই, তার প্রোডাক্ট মানুষ কিনতেছে না, আর একই প্রোডাক্ট উৎপন্ন করতেছে, সুনাম আছে, তার প্রোডাক্ট মানুষ কিনতেছে, তার মানে কি তার ব্যবসা বেশি হচ্ছে, কাজেই সুনামটা অতিরিক্ত আয়ের উৎস। ব্যবসায়িক পরিচিতির প্রতিফলন। লর্ড মেগানাট, উচ্চারণটা কি হবে? মেগনাটনের মতে, লর্ড মেগনাটনের মতে, এই নামটা আমি গুগলে সার্চ করছি, আমি তেমন কোনো বিজ্ঞানীর নাম, পণ্ডিতের নাম ওইভাবে পেলাম না, উচ্চারণটা ঠিকভাবে আসে না, তবে মূল বইতে বোধহয় এইভাবে আছে। ঠিক আছে, মেগনাটন এইভাবে লিখছি। লর্ড মেগনাটনের মতে, আপনাদের কারো কাছে যদি ওনার সম্পর্কে ডিটেলস থাকে তাহলে এটা ইয়া করে দেখবেন। লর্ড মেগনাটনের মতে সুনাম হলো গ্রাহকের আস্থা, প্রতিষ্ঠানের জনপ্রিয়তা এবং বাজারে সুপ্রতিষ্ঠিত অবস্থানের প্রতিফলন। ব্যবসায়িক পরিচিতির প্রতিফলন। দেখেন, সুনামটা ব্যবসায়িক পরিচিতি এনে দেয়। লর্ড মেগনাটন কি বলছেন? সুনাম হলো গ্রাহকের আস্থা, প্রতিষ্ঠানের জনপ্রিয়তা এবং বাজারে সুপ্রতিষ্ঠিত অবস্থানের প্রতিফলন। তার মানে ব্যবসার পরিচিতি দেয় সুনামটা। তাহলে প্রথম 4টা কি ছিল? অদৃশ্য সম্পদ, বিনিময়যোগ্য সম্পদ, বিক্রয়যোগ্য, অতিরিক্ত আয়ের উৎস, ব্যবসায়িক পরিচিতি। অতিরিক্ত আয়ের উৎস ব্যবসায়িক পরিচিতি দিবে, বিনিময় করতে পারবেন অদৃশ্য সম্পদ। 4টা জিনিস। এরপর আর 2টা আছে, এই 2টা কি আমরা দেখি। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন প্রকৃতি। ওর নেচারটা ভেরিয়েবল। কিভাবে দেখি আমরা? প্রতিষ্ঠানের অবস্থান, ধরন, কর্মপরিবেশ, গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুনামের প্রকৃতিটা চেঞ্জ হয়। বুঝতে পারছেন? প্রতিষ্ঠানের অবস্থান, ধরন, কর্মপরিবেশ, গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যে প্রতিষ্ঠানের সুনাম এই অঞ্চলে আছে, সেই প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠান অন্য অঞ্চলে গিয়ে কি সুনাম করতে পারবে? পারবে না, হয়তো ওই অঞ্চলের পরিবেশ পরিস্থিতির কারণে, মানুষের আচার আচরণের কারণে। ঠিক আছে, কাজেই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে সুনামটা ভিন্ন প্রকৃতি রূপে আবির্ভূত হয়। আমরা বুঝতে পারলাম। এরপর 6 নম্বরে আছে, দেখেন, ব্যক্তিত্ব নির্ভরতা। মালিক ও কর্মচারীদের ব্যক্তিত্ব, ব্যবস্থাপনার দক্ষতা এবং গ্রাহক সেবার মান সুনাম গঠনে বড় ভূমিকা রাখে। বুঝতে পারছেন? মালিক ও কর্মচারীর ব্যক্তিত্ব, ব্যবস্থাপনার দক্ষতা এবং গ্রাহক সেবার মান সুনাম গঠনে বড় ভূমিকা রাখে। আমরা এটা বুঝতে পারলাম। মালিক ও কর্মচারীদের যে ব্যক্তিত্বটা, ব্যবস্থাপনার যে দক্ষতাটা বা গ্রাহক সেবার যে মান, এটা কিন্তু সুনাম গঠনে বড় ভূমিকা রাখে। গ্রাহক সেবা ভালো হলে সেই প্রোডাক্ট আমরা কিন্তু কিনি, যে তাদের প্রোডাক্ট যে কোনো সমস্যা হলে ভালো সার্ভিসিং পাওয়া যাবে, ঠিক না? তার মানে ব্যক্তিত্বটা, মানে প্রতিষ্ঠানের মানব সম্পদ, কর্মীদের, কর্মচারীদের বা ব্যবস্থাপনার যে ব্যক্তিবর্গ আছেন তাদের যে ব্যক্তিত্বটা, সেটা কিন্তু সুনামের উপর সুনাম নির্ধারণ করে। বুঝতে পারছেন? কাজেই সুনামটা হচ্ছে ব্যক্তিত্ব নির্ভর। আমরা বুঝতে পারলাম যে সুনামের প্রকৃতিটা কি। যদি সুনামের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলাদাভাবে আসে তাহলে আমরা ভূমিকা সহ, উপসংহার সহ এটুকু লিখবো। দেখছেন, আমি প্রত্যেকটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, সুনামের প্রকৃতি কি, প্রকারভেদ, একটা প্রশ্ন, কিন্তু আমি এটাকে সুনামের প্রকৃতিটাকে আলাদা করে লিখছি। কেন লিখছি জানেন? যাতে আমাদের আলাদা করে আসলে আমরা আলাদা করে একটা উত্তর দিতে পারি, এই জন্য ভূমিকায় আলাদা করে লিখছি। তবে যদি একসাথে আসে তাহলে কিন্তু আপনি কোনোভাবে উপসংহার 2টা দিবেন না, ভালো করে বুঝেন। হ্যাঁ, একটা দিবেন। সুনামের প্রকারভেদটা আমরা এবার পড়বো।
বিভিন্ন উৎস এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে সুনামকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। সুনামকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায়, মানে সুনামের নির্দিষ্ট কোনো শ্রেণী বিভাগ নাই, বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তাহলে আমি এখানে কয়টা করছি দেখেন: ঐতিহ্যগত সুনাম, অবস্থানগত সুনাম, পণ্যের সুনাম, পরিচালনাগত সুনাম, ব্যক্তিগত সুনাম। 6টা। ক্লিয়ার? সুনামের প্রকারভেদ কয়টা এখানে করা হয়েছে? 6টা। ভূমিকাটা পড়ি দেখেন। সুনাম একটি প্রতিষ্ঠানের অদৃশ্য অথচ গুরুত্বপূর্ণ সম্পদ, যা প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে। এটি একদিনে গড়ে ওঠে না, বরং সময়, বিশ্বাস, গুণগত সেবা এবং ব্যবস্থাপনার দক্ষতার ভিত্তিতে ধীরে ধীরে গড়ে ওঠে। এবার আমরা শ্রেণী বিভাগটা পড়বো। দেখেন, ঐতিহ্যগত সুনামটা কি, অবস্থানগত। আপনার পয়েন্টস গুলো আগে আমরা মুখস্থ করে দেখেন। ঐতিহ্যগত সুনাম, অবস্থানগত সুনাম, পণ্যের সুনাম, পরিচালনাগত, ব্যক্তিগত। মানে একটু বোঝাই দেখেন। ব্যক্তিগত সুনাম মানে একজন বিল গেটস যদি আপনার প্রতিষ্ঠানে আসে তাহলে এটি ব্যক্তিগত সুনাম। পরিচালনাগত সুনাম মানে ম্যানেজমেন্টের দক্ষতা। পণ্যের সুনাম মানে ম্যানেজমেন্ট ব্যক্তিগত সুনাম কাউকে চিনে না, কিন্তু পণ্যটা ভালো উপকার পাইছে ইউজ করে। আর অবস্থানগত সুনাম মানে ভালো একটা অবস্থানে কোম্পানিটা অবস্থিত, ঠিক আছে। আর ঐতিহ্যগত সুনাম মানে বুঝতেই তো পারছেন, আস্থা, বিশ্বাস ধীরে ধীরে সৃষ্টি হতে হতে যা হয় সেটা। তাহলে আমরা 5টা পড়বো। ঐতিহ্যগত সুনামটা কি দেখেন, বহুদিন ধরে কারবার পরিচালনা হলে, অর্থাৎ প্রতিষ্ঠান অনেক পুরনো হলে ভোক্তাদের মধ্যে উক্ত প্রতিষ্ঠানের উপর আস্থা, বিশ্বাস তৈরি হয় যে এই প্রতিষ্ঠান এত পুরনো প্রতিষ্ঠান, কোনোভাবেই আমাদের সাথে 2 নাম্বারই করবে না। অবস্থানগত সুনাম কি, নির্দিষ্ট বাজারে বা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট এলাকায় একই ধরনের পণ্য বহুদিন যাবৎ পাওয়া গেলে ভোক্তাদের মধ্যে উক্ত পণ্য প্রাপ্যতার বিশ্বাস তৈরি হয়, ফলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে, যে এই পণ্যটা ওই বাজারে গেলে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে কি হয়? অবস্থানগত সুনাম। পণ্যের সুনামটা কি, কোন প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন ধরে গুণগত পণ্য সরবরাহ করে তাহলে উক্ত পণ্য ব্র্যান্ড হিসেবে ভোক্তাদের কাছে পরিচিত হয়ে ওঠে, তাতে প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি হয়। ঠিক আছে, দীর্ঘদিন ধরে একটা পণ্য তৈরি হলে সেটা একটা ব্র্যান্ড, ভোক্তাদের কাছে পরিচিত হয়ে ওঠে, প্রতিষ্ঠানের সুনাম এমনিতেই বাড়ে। পণ্যের সুনাম। পরিচালনাগত সুনামটা কি, ব্যবস্থাপক বা পরিচালক মন্ডলী দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে কারবার পরিচালনা করলে প্রতিষ্ঠানের ব্যবসায়িক যে সুনামটা হয় সেটাই হলো পরিচালনাগত সুনাম। ঠিক আছে। আর ব্যক্তিগত সুনাম কি, দক্ষ কোনো কর্মচারী আছে, কর্মকর্তা আছে, সুপরিচিত মালিক আছে, ঠিক আছে, তাহলে ওই পরিচিতিটাই হচ্ছে ব্যক্তিগত সুনাম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আসলে বোধহয় আমরা আরো কয়েকবার যদি পড়ি আমরা ইনশাল্লাহ পারবো। আজকে প্রথম দফায় আমরা প্রশ্নগুলো বুঝে গেলাম, দ্বিতীয় দফায় প্রশ্নগুলোকে আমরা ভালো করে পড়বো। সুনামের শ্রেণী বিভাগ প্রতিষ্ঠান সম্পর্কে আরো গভীর এবং বাস্তব ভিত্তিক ধারণা দিবে। কোন একটি প্রতিষ্ঠান একাধিক শ্রেণীর সুনামের অধিকারী হতে পারে। আলাদা আলাদা এই উপসংহার কিন্তু আলাদা, একটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা উপসংহার। ঠিক আছে, তাই ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সুনামের উৎস এবং প্রকৃতি বিশ্লেষণ করে তার যথাযথ মূল্যায়ন করা উচিত। ঠিক আছে, এবার আমি দেখে আসবো যে আমরা আরো কোন প্রশ্ন পড়তে পারি। অতি মুনাফা কি, এটা আমরা পড়বো না আপাতত, এটা 1 স্টার। আমরা পড়বো সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদান। ঠিক আছে, এই প্রশ্নটা পড়বো। এখানে তো সব দেখতেছি নবম ব্যাচের, সেকেন্ড সেমিস্টারে তো কে কে আছেন? তারিন ভাই, রিদওয়ান ভাই আর আমি, 3 জন। সাইফুল ভাই, রাশেদ ভাই, হাজেরা আপা নবম ব্যাচের। সুকান্ত চৌধুরী, আপনি কোন ব্যাচের ভাই? যে ব্যাচেরই হন না কেন আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন আশা করি। আচ্ছা, এবার আমরা দেখি সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারের উপাদানগুলো কি কি। নবম ব্যাচে যারা আছেন তারা যদি থাকেন রেগুলার, অন্তত 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন 3টা ঘন্টা টাইম দেন, যেহেতু আমাদের পড়াশোনা তো চলবেই, আপনার অনেক উপকার হবে। যেটা আপনি এই সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো যখন স্যারেরা করাবে ক্লাসে, বা কোনো কারণে যদি যেতে না পারেন আপনি ক্লাসে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পড়াটা মিস হবে না, আমাদের সাথে চলতে থাকবে। আর ক্লাসে গেলেও স্যার যখন পড়াবে আপনার বুঝতে কিন্তু দেরি হবে না। ঠিক আছে, আর স্যারেরা অনেক কিছু লেকচার দিতে গিয়ে অনেক কিছু পড়ায়, আনুষঙ্গিক অনেক কিছু শিখাবে, কিন্তু আমরা শিখবো শুধু সেইগুলো যেগুলো পরীক্ষা আসবে। ঠিক আছে,
সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো পড়ছি আমরা। এবার দেখেন, সুনাম একটি প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। সুনামের উপরে নির্ভর করে প্রতিষ্ঠানের বাজার অবস্থান এবং আর্থিক ফলাফল। সুনামের উপর কি নির্ভর করে বলেন তো? প্রতিষ্ঠানের বাজার অবস্থান এবং আর্থিক ফলাফল। বিভিন্ন উপাদান এই সুনাম নির্ধারণে প্রভাব ফেলে। আমরা সেই উপাদানগুলো এবার পড়ব। সুনাম একটি প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফা অর্জনের মাধ্যম। সুনামের উপর নির্ভর করে কি নির্ভর করে বলেন? বাজারের অবস্থান এবং আর্থিক ফলাফল। বিভিন্ন উপাদানের সুনাম নির্ধারণে সাহায্য করে। এবার আমরা সেই উপাদানগুলো পড়ব। উপাদান আছে কয়টা? 6টা। ছোট্ট ছোট্ট করে পয়েন্টস গুলো, ঠিক আছে? বইতে বোধহয় বড় আছে অথবা বড় একটা প্যারাগ্রাফ আকারে আছে, সেটাকে ভেঙে লিখছি। আমরা এবার সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারের উপাদানগুলো পড়ছি। দেখেন, প্রথম কি? অবস্থান। এই প্রশ্নটা ইজি, আমরা যে দ্বিতীয় এই প্রশ্নটা পড়ে আসছি না, এই যে এই প্রশ্নটা, সুনামের প্রকারভেদ ও গুরুত্ব, প্রকৃতি, এইগুলো একই জিনিস, একই লেখা। আমরা যদি একটু ভালো করে বুঝি, দেখেন অবস্থানটা, প্রতিষ্ঠান যদি জনবহুল শিল্পোন্নত এবং ব্যবসায়িক গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হয়, তবে তার বিক্রয় এবং মুনাফা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যা সুনাম বৃদ্ধিতে সহায়ক। বুঝতে পারছেন কথাটা? তার মানে এই এখন যা পড়বো সেটা কি? সেই উপাদানগুলো সুনাম মূল্যায়নের প্রভাব ফেলবে। আপনি একটা আমার প্রতিষ্ঠানের সুনাম মূল্যায়ন করবেন, তাহলে কিন্তু আমার অবস্থানটাও আপনি বিবেচনায় নিবেন, যে আসলে অবস্থানটা ভালো অবস্থানে। তার মানে তার ওই প্রতিষ্ঠানটা আমি যদি কিনি বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করি, তাহলে আমার লাভ হবে, আমার ভালো হবে। তার মানে আপনি আমার সুনাম মূল্যায়নের বেলায় আপনি অবস্থানকে বিবেচনা করবেন। এই অবস্থানটা সুনামে কি করে? প্রভাব ফেলে। 2 নম্বর আছে পণ্যের প্রকৃতি। দেখেন, যদি প্রতিষ্ঠানের পণ্য বাজারে অন্যান্য বা কম প্রতিযোগিতামূলক হয়, অনন্য হয় বা কম প্রতিযোগিতামূলক হয়, তাহলে তার চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়ে। অনন্য মানে একেবারে ওই পণ্যের প্রতিযোগী কোনো পণ্য ধারে কাছেও নাই, থাকলেও তাদের ধারে কাছে ঘেঁচতে পারে না, এরকম পণ্য হচ্ছে অনন্য পণ্য। বা কম প্রতিযোগিতামূলক, বা প্রতিযোগী নাই, বা থাকলেও মানের দিক দিয়ে প্রতিযোগিতায় করার মতন যোগ্যতা নাই, তাহলে তার চাহিদা এবং গ্রহণযোগ্যতা এমনিতেই বাড়ে, ফলে সুনামও বৃদ্ধি পায়। বুঝতে পারছেন? 3 নম্বর আছে সময় এবং প্রতিষ্ঠানের বয়স। আমরা জানি পুরনো প্রতিষ্ঠানগুলোর উপর আমাদের বেশি আস্থা, ঠিক আছে? পুরাতন প্রতিষ্ঠান সাধারণত ক্রেতার আস্থা অর্জনে সক্ষম হয় এবং নিরবিচ্ছিন্নভাবে ব্যবসার জন্য বেশি মুনাফা অর্জন করে থাকে। তবে সব পুরনো প্রতিষ্ঠান কিন্তু ভালো পণ্য দেয় না। আমরা পুরাতন পণ্য ভেবে অনেক পণ্য কিন্তু, যেমন একটা এক্সাম্পল যদি দেই, হামদর্দ অনেক পুরনো প্রতিষ্ঠান, প্রায় 115-20 বছর হয়ে গেছে বোধহয় বয়স, ভারত, পাকিস্তান, বাংলাদেশে। কিন্তু রুহ আফজা পণ্যটারও বয়স কিন্তু অনেক, 100 বছর প্রায়। ওই পণ্যটার ফর্মুলা 100 বছর আগের, কিন্তু ওই পণ্যটা কি এখন আপনি সেই পুরাতন প্রতিষ্ঠানের পুরাতন পণ্য ধরলে হবে? হবে না, ঠিক আছে? পণ্যটা কিন্তু অনেক ক্ষতিকর উপাদান পাওয়া গেছে, বিভিন্ন সময় পেপার পত্রিকায় আসছে, ভেজাল মিশাইছে। যাই হোক, এইভাবে সময় এবং প্রতিষ্ঠানের বয়স যেমন সুনাম অর্জনে বা সুনাম মূল্যায়নে প্রভাব ফেলে। 4 নম্বরে যদি আমরা দেখি, দক্ষ ব্যবস্থাপনা, পরিচালনার গুণগত মান, জনবলের সদ্ব্যবহার, ব্যয় নিয়ন্ত্রণ। কোন ম্যানেজমেন্ট যদি ব্যয় কন্ট্রোল করতে পারে, তাহলে তার সুনাম এমনিতে পারে। জনবলের সদ্ব্যবহার করতে পারলে বাড়ে। পরিচালনার গুণগত মান যদি বাড়ে, তাহলে সেটা সুনাম এমনিতেই বাড়বে, ঠিক আছে? তার মানে আমরা এই কথাগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি, যে অবস্থান সুনাম বাড়ায়, পণ্যের প্রকৃতি সুনাম বাড়ায়, ঠিক আছে? এখন আমরা পড়তেছি এই পয়েন্টস গুলো সুনাম মূল্যায়ন করার ক্ষেত্রে আপনাকে বিবেচনায় নিতে হবে বা প্রভাব ফেলবে। কি? অবস্থান, পণ্যের প্রকৃতি, সময়, প্রতিষ্ঠানের বয়স, দক্ষ ব্যবস্থাপনা। 4টা। আর 2টা। আর 2টা কি? পেটেন্ট এবং ট্রেডমার্ক। দেখেন, ভোক্তাদের কাছে একটা প্রতিষ্ঠানের স্বীকৃত ব্র্যান্ড, পেটেন্ট এবং ট্রেডমার্ক পণ্যের মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আপনি ব্র্যান্ডকে বিবেচনায় নেন, গুরুত্ব দেন, পেটেন্টটাকে গুরুত্ব দেন, ট্রেডমার্কে গুরুত্ব দেন। আর এই 3টা জিনিস যদি ভালো হয়, ভালো মানের হয়, স্বীকৃতি পায়, তাহলে আপনার কাছে এটা একটা মান হিসেবে বিবেচিত হবে, যা কি করবে? বিক্রয় বাড়াবে, সুনাম বাড়াবে। বুঝতে পারছেন? এখন আমরা যদি বুঝি যে ব্র্যান্ড কি, পেটেন্ট কি এবং ট্রেডমার্ক কি, 3টার যদি একটু তফাৎ করি, তাহলে কোথায় আমাদের জন্য ভালো হবে। দেখেন, ব্র্যান্ডটা মূলত একটা বিশেষ নাম, নামটা ব্র্যান্ড, বিশেষ একটা চিহ্ন, বিশেষ একটা প্রতীক, ডিজাইন, এটাই হচ্ছে ব্র্যান্ড। যেমন আমরা যদি বুঝি যে আমরা তো ব্র্যান্ড সম্পর্কে জানি, ঠিক আছে? মানে আমার একটা ধারণা বা বিশ্বাস বা একটা অনুভূতি একটা প্রোডাক্ট সম্পর্কে, সেই অনুভূতিটাকে যদি বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা বিশেষ কালার দিয়ে, বিশেষ লোগো দিয়ে, বিশেষ চিহ্ন দিয়ে ফুটাই তোলে, তাহলে ওটাই আমার কাছে ব্র্যান্ড, ঠিক আছে? একই ব্র্যান্ড বলে। এবার যদি আমরা পেটেন্টটা দেখি, ব্র্যান্ডটা সাধারণ একটা বিষয়, কিন্তু পেটেন্ট এবং ট্রেডমার্ক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কিছু দিক। দেখেন,
পেটেন্টটা হলো নতুন একটা আবিষ্কার আপনি করলেন, সেই বা একটা প্রযুক্তি বা যে কোনো একটা প্রোডাক্টের একটা ধ্যান ধারণার, সেটার একটা স্বত্বাধিকার, আপনি স্বত্বাধিকারীর যে অধিকার, একচেটিয়া অধিকার, সেটাই হলো পেটেন্ট। অর্থাৎ আপনি একটা জিনিস আবিষ্কার করছেন, ওটা আপনি ছাড়া আর কারো কপি করার অধিকার নাই, আপনার অনুমতি ছাড়া, আপনার কাছ থেকে না কিনে নিয়ে। তাহলে পেটেন্টটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে। সরকার কি করে জানেন? পেটেন্ট নির্দিষ্ট সময়ের জন্য সরকার থাকে সাধারণত। আপনি আজীবনকালের জন্য আপনি বংশ পরম্পরায় পেটেন্ট পাবেন না। ঠিক আছে। আপনি সাধারণত নির্দিষ্ট কিছু বছরের জন্য পেটেন্ট পাবেন, একটা পর্যায়ে পেটেন্ট পাবলিক সম্পত্তি হয়ে যাবে। ঠিক আছে, গেল। এরপরে আমরা যদি ট্রেডমার্কটা দেখি, ট্রেডমার্কটা কিন্তু ব্র্যান্ডের কাছাকাছি, কিন্তু ব্র্যান্ড না। পণ্য বা সেবার যে একটা চিহ্ন, শব্দ, নাম, রং, প্রতীক, যেগুলো আমরা ব্র্যান্ডের বেলায় বললাম, ট্রেডমার্ক ঠিক তাই। তবে এই ট্রেডমার্কটা হলো ওই প্রোডাক্টটাকে একটা চিহ্ন বা সিম্বলের মাধ্যমে, অথবা যদি ওটাকে অন্য কোম্পানির পণ্যের বিপরীতে স্বতন্ত্র করে তুলে, তাহলেই সেটা হলো ট্রেডমার্ক। এবং এই ট্রেডমার্কটা আবার একটা সরকার কাছ থেকে একটা অধিকার নিতে হবে আপনাকে, যে এটা আপনার ট্রেডমার্ক, এটা অন্য কেউ ফলো করতে, কপি করতে পারবে না। ঠিক আছে। এটাও একটা একচেটিয়া ভাবে আপনাকে সুযোগ দিবে, অনেকটা পেটেন্টের মতো। ঠিক আছে। এই ব্র্যান্ডটা কেউই নকল করতে পারবে না, সেটাই হলো ট্রেডমার্ক। অর্থাৎ ব্র্যান্ডটাকে আপনি যদি আপনার অধিকারে রাখেন, তাহলে এটাকে ট্রেডমার্ক বলে। আমরা এই তিনটা জিনিস বুঝলাম। যদি আমাদের ছোট ছোট প্রশ্নগুলো আসে, তাহলে আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। এবার দেখি 6 নম্বরে। দেখেন, কম মূলধনে বেশি সুনাম অর্জনের দক্ষতা থাকলে, কম মূলধনে বেশি সুনাম অর্জনের দক্ষতা থাকলে তাকে কি বলে? প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক অবস্থানে আপনি থাকবেন। আপনার মূলধন কম, কিন্তু আপনি অনেক বেশি মুনাফা অর্জন করে ফেলছেন, তাহলে কি প্রতিযোগিতায় আপনি বেশি এগিয়ে থাকবেন, কিন্তু আপনার লাভ হবে বেশি। ঠিক আছে। এই যে অবস্থাটা, কম মূলধনে বেশি মুনাফা, এটা আপনার সুনাম বাড়াবে। ঠিক আছে। এই 6টা। তাহলে এবার উপসংহারটা যদি দেখি, সুনাম শুধু প্রতিষ্ঠানের অতীত অর্জন নয়, এটি একটি চলমান সম্পদ। আমরা ভাবি যদি যে সুনামটা অতীত অর্জন, মানে গতকাল পর্যন্ত যা কিছু বিক্রি করছে ওই সুনামটা আজকে পাচ্ছি না। এই সুনামটাকে আমি এখানে চলমান সম্পদ হিসেবে দেখাইছি। মানে সুনাম অতীতে অর্জন করছেন, ঠিক আছে, গতকাল পর্যন্ত সুনাম অর্জন করছেন, কিন্তু ওই সুনামটা কিন্তু গতকাল পর্যন্ত এসে থমকে দাঁড়ায়নি, এটা কিন্তু এখনো চলমান আছে। অর্জন করছেন গতকাল পর্যন্ত, চলমান সম্পদ আজকে আছে, যা মুনাফা অর্জনের শক্তি। উপরোক্ত উপাদান সমূহের মূল্যায়নের মাধ্যমে সুনামের যথাযথ হিসাব নিরূপণ করা সম্ভব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই? ইনশাল্লাহ আমরা যে 2টা প্রশ্ন পড়লাম, সেই 2টা প্রশ্ন কি যারা আছেন এখানে সবার কি হবে না? আমাদের, আমি সহ সবার হবে কিনা বলেন? জি হবে ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রিদওয়ান ভাই একবার নিশ্চুপ হয়ে গেছেন, দেখি আগের মতন কথাবার্তা নাই কেন? বারবার একই প্রশ্ন করতেছি কেন? আমার খারাপ লাগতেছে আপনার দেখে। না না নাকি ভাইয়া, অফিস করে এসে রাত 10টা বাজে ক্লান্ত? কোনটা? একটু ক্লান্ত, হ্যাঁ একটু ক্লান্ত। এমনি সবই ক্লান্ত না? শুনতেছি, ইন্টারাকশন কম আর কি, তবে শুনতেছি সবকিছু। বুঝতে পারি না। আমার কিন্তু অফিসে নাই, আপনাদের সাথে শেয়ার করি। কারণ আগে কিন্তু আমি অফিসে যেতাম, ওই 10টায় আসতাম, আপনাদের মনে পড়ে কিনা? 10টায় এসে 10টা 15-তে ক্লাস নিতাম, ফারজানা আপা 10 মিনিট কথা বলতো, জি জি জি। তারপরে আবার অফিসে চলে যেতাম। না, আমি গত 30 তারিখে আমার লাস্ট অফিস ছিল, আমি চাকরিটা ছেড়ে দিছি জুনের 30 তারিখে। এখন মোটামুটি আমি ফ্রি, তবে আমার আগের থেকে ব্যস্ততা বাড়ছে। মানে আমি সারাদিন কাজ করলে আমার কাজ শেষ হয় না। ঠিক আছে। তারপরে আমি মোটামুটি ধরা বাঁধা কোনো প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে নাই, তবে আমার বাসায় বসে আমার অফিস করা লাগে। আমি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা 2 ঘন্টা ওভার টাইম করি। ঠিক আছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমরা অনলাইন ক্লাস, গ্রুপ স্টাডি, লেখাপড়া, এইগুলো লেখালেখি, এইগুলোতে সুবিধাজনক হয়েছে আমার জন্য। যাই হোক, এবার আমি আরো কিছু প্রশ্ন পড়ি। আচ্ছা, আর একটা প্রশ্ন কি পড়বো নাকি রেখে দেবো? আপনাদের ক্লান্ত মনে হচ্ছে সবাইকে। না পড়েন না ভাইয়া, আরেকটা পরে পড়ি। পড়েন ভাই, চলে পড়েন। আসবে, পরীক্ষা একেবারে নিকটে। আমার ইচ্ছা হচ্ছে এইটার শেষ করার পরে কার্য ব্যবস্থাপনাটা ধরবো, কারণ কার্য ব্যবস্থাপনা আমাদের নির্দিষ্ট কোনো বই নাই। কার্য ব্যবস্থাপনার বিষয়ে একটা কথা বলে রাখি, যেহেতু মোটামুটি এখানে আছেন কয়েকজন। কার্য ব্যবস্থাপনার একটা পরিপূর্ণ বই প্লাস হ্যান্ড নোট, দুটো একসাথে লিখে ফেলছি, বুঝছেন? এবং আমাদের ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাসে যা আছে, বলতে পারেন ওপেনের বইয়ের অভিজ্ঞতার একটা বই লিখছি, কারণ ওখানে সিলেবাসের বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় আনিনি। বাইরে অনেক কোম্পানির অনেক লেখকের বই আছে,
বিশাল বড়, ওই বইগুলো পড়লে আমাদের মাথা ঠিক থাকে না। ঠিক আছে, তা আমরা ইনশাল্লাহ ওই হ্যান্ড নোটের আলোকে পড়বো এবং সাজেশন রেডি হয়ে গেছে অষ্টম ব্যাচে, ওই সাজেশনের আলোকে প্রথম দুইটা বই শেষ করব। এই দুইটা শেষ করার পরে আমার বাকি তিনটা হ্যান্ড নোট লিখতেছি। বাকিগুলো খুবই সতর্কতার সাথে আমাকে লিখতে হচ্ছে, কারণ ওখানে গাণিতিক বিষয়, চিত্র, সূত্র বেশি। এই ব্যবসা, উচ্চতর হিসাব বিজ্ঞানের অঙ্ক বাদে বাকিগুলোতে তেমন কোনো মানে ইয়া নাই, সূত্র, চিত্র টিত্র এগুলো অতটা আপনারা সহজে পারবেন, কিন্তু বাকি তিনটা সাবজেক্ট একটু মানে জটিল হবে আর কি। তো সেটাকে আমি খুব বোধগম্য ভাবে করার চেষ্টা করতেছি নোটটা, যাতে নিজের অন্তত ওইটা ধরে ধরে পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি এবং আপনারা যারা আছেন সবার উপকার হয়। যাই হোক, আরেকটা প্রশ্ন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা পড়বো সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তার। এটাই তো পড়লাম বোধহয়, নাকি? এটা পড়ছি না? 4 নম্বর মূল্যায়নের প্রভাব বিস্তারের উপাদান, এটা পড়ছি। সুনামের প্রকৃতি পড়ছি। আচ্ছা ঠিক আছে, আজকে পড়ছি 2 আর 4, আর গতকালকে পড়ছিলাম 1 নাম্বার, তাহলে 1, 2, 4 হয়েছে। এবার আমরা 5, 6 পড়বো না, 5, 6 পড়বো না। এবার আমরা পড়বো 7, 8, 9, 10। ঠিক আছে, এবার 7 নাম্বার দেখেন, সুনাম মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি। আচ্ছা দেখেন, একটা জিনিস বলে রাখি, সুনাম মূল্যায়নের অনেকগুলো পদ্ধতি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু নোট থেকে দেখাই। সুনাম মূল্যায়নের পদ্ধতি আপনাদের সামনে যদি কারোর সামনে বই থেকে থাকে, তাহলে একটা জিনিস আপনারা দেখবেন এখনই। সুনাম মূল্যায়নের পদ্ধতি এখানে আছে 5টা। বইতে এই 5টা পদ্ধতি বোধহয় 5টা পৃষ্ঠা মিলে আছে, বা 4টা পৃষ্ঠা, এপিট মিলে 4টা পৃষ্ঠায় আছে। তাহলে আমরা ওই সুনাম মূল্যায়নের পদ্ধতি যদি পরীক্ষা আসে, ওই 4টা পৃষ্ঠা কিন্তু আমাদের পক্ষে লেখা সম্ভব না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এইভাবে যৌক্তিক ভাবে ছোট করবেন। 5টা পদ্ধতিকে আমি সংক্ষেপে নিয়ে আসছি। ঠিক আছে, সংক্ষেপে নিয়ে আসছি, আমরা বুঝবো, ডিটেলস ভাবে বুঝবো, বুঝে আমরা এই 5টাকেই সংক্ষিপ্ত ভাবে পড়বো। ঠিক আছে, তবে এই প্রশ্ন আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে ইম্পর্টেন্ট কোনটা আমি বলে রাখি, আমাদের জন্য সুনাম মূল্যায়নের সব পদ্ধতি ইম্পর্টেন্ট না, তবে যে কোনো একটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন আমার কথাটা? যে কোনো একটা আসতে পারে। যদি একটা এসে পড়ে, যেমন বার্ষিক পদ্ধতি যদি এসে পড়ে, তখন কিন্তু এতটুকু লিখলে হবে না, আমাদের 8 মার্কের বা 5 মার্কের অনুপাতে এটাকে ক্যালকুলেশন করে সূত্র দিয়ে এটিয়ে আমাদের ভালো করে লিখতে হবে। তাহলে আপনারা এই প্রশ্নটা সম্পর্কে বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটা এবার আমরা এখানে দেখেন, সুনাম মূল্যায়নের অতি মুনাফাভিত্তিক পদ্ধতিটা পড়লে আমাদের সুনামটা শেষ। কিন্তু আরেকটা জিনিস আছে এই অধ্যায়ের, দেখেন সুনাম এবং শেয়ার শিরোনামটা দেখেন। আমাদের শেয়ার মূল্যায়নের অংশ থেকে যদি কোনো প্রশ্ন হয়, তাহলে আমরা এই 3টা প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? আর সুনাম থেকে আসলে উপরের 7টা। দেখেন, সুনাম থেকে কিন্তু বেশি, কিন্তু শেয়ার থেকে তেমন কোনো প্রশ্ন আগে পরে আসে নাই, কাজে আমাদের জন্য কিন্তু শেয়ারের প্রশ্ন বাদ দেওয়া যাবে না, শেয়ার আসতে পারে। তাহলে আমরা শেয়ার মূল্যায়ন কাকে বলে এই 3টা প্রশ্ন পড়বো। তার আগে 7 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন, সুনাম মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি, এটার ছোট্ট একটা সংজ্ঞা যদি আমরা এখান থেকে আগে পড়ি। দেখেন, প্রথমে প্রকৃত গড় মুনাফা এবং স্বাভাবিক মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করে অতি মুনাফা নির্ধারণ করা হয়। এখানে আমাদের আগে বুঝতে হবে প্রকৃত গড় মুনাফাটা কি, তারপরে বুঝতে হবে স্বাভাবিক মুনাফাটা কি, এদের মধ্যে পার্থক্য নির্ণয় করে অতি মুনাফা নির্ধারণ করা হয়। এরপর ওই অতি মুনাফাকে দেখেন, আমি পুরো একটা ডিটেলস বিষয়টাকে আমি একটা প্যারাগ্রাফে আনছি। এরপর ওই অতি মুনাফাকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে সুনামের পরিমাণ হিসাব করা হয়। এটি তুলনামূলক বাস্তব ভিত্তিক একটি পদ্ধতি। ঠিক আছে, এখন এই ডিটেলসটা আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি ভাগ করে বুঝি, আগে প্রথমে এটা বুঝবো, তারপরে এটা বুঝবো। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, এখানে ডিটেলস কিন্তু আছে। দেখেন, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5, এগুলোর করার পরে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি একবার ইজি, তাহলে আমাদের এইটা ডিটেলস হয়ে যাবে। এইভাবে এইটার কোনো গাণিতিক ব্যাখ্যা তেমন নাই। খ, গ, ঘ, উ, এই 4টা আলাদা আলাদা ভাবে যে কোনোটা আমাদের আসতে পারে অষ্টম ব্যাচে, একসাথে আসবে না হয়তো। তাহলে আমরা এই 4টা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমি বোধহয় সাজেশনে একটা উল্লেখ করছি বইতে। বাকি 3টা কেউ যদি চান,
এটা বাদে কথাগুলো মনে রাখেন। সুনাম মূল্যায়ন অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি, এই ঘ নাম্বারটা এখানে আছে, আমরা ঘটা পড়বো। এই ঘ বাদে বাকি তিনটা যদি কেউ পড়তে চান তাহলে সে বইয়ের থেকে পড়বেন। ঠিক আছে, বইতে যদি খুব বেশি কঠিন মনে হয় তাহলে আমাকে বলবেন, আমার কাছে সংক্ষিপ্ত এটার মতন ফরম্যাট আছে, আমি ওটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি কি এই প্রশ্নটা কন্টিনিউ করব? রাত অনেক হয়েছে, ঠিক আছে, আমি নাকি অন্য একটা প্রশ্ন পড়াবো? এই প্রশ্ন পড়তে গেলে মিনিমাম আমাকে 40 মিনিট আধা ঘন্টার বেশি লেগে যাবে, কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট বিশ্লেষণ করে নিজে বুঝবো, আপনাদের বোঝাবো। এই যে দেখেন এখানে গড় মুনাফা কি এটা বের করা শিখাবো, স্বাভাবিক মুনাফাটা কি এটার সংজ্ঞা বিশ্লেষণ করব, করার পরে তারপরে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাবো, এখানে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তার চেয়ে এটাকে স্কিপ করে রেখে এটা কালকে ইনশাল্লাহ শুরু করাবো। আমরা আরেকটা প্রশ্ন পড়ি সংক্ষেপে, সেটা হচ্ছে শেয়ার মূল্যায়নটা কাকে বলে। এটা একটু যদি দেখেন, এটা ডাবল স্টার। শেয়ার মূল্যায়ন একটি কোম্পানির মোট মূলধনকে ছোট ছোট সমান অংশে ভাগ করলে সেগুলোকে শেয়ার বলে। শেয়ারের মূল্য নির্ধারণ বা নিরূপণ করাকে শেয়ার মূল্যায়ন বলে। প্রথম বাক্যটা কি বলছি, একটি কোম্পানির মোট মূলধনকে ছোট ছোট অংশ যদি ভাগ করেন, সমান অংশ হতে হবে, কিন্তু 10-10-10 এইভাবে হতে হবে, তাহলে সেই অংশগুলোকে শেয়ার বলে। আর শেয়ারের মূল্য নির্ধারণ বা নিরূপণ করাকে শেয়ার মূল্যায়ন বলে। শেয়ার কাকে বলে? শেয়ার মূল্যায়ন। প্রথমে শেয়ারের সংজ্ঞা দিবেন, তারপরে শেয়ার মূল্যায়ন, এই যে লিখে ফেললেন। ঠিক আছে, কারণ শেয়ারের বাজার মূল্য বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। যেমন কি কি কারণে? শেয়ারের চাহিদার কারণে, চাহিদা বেশি, দাম বেড়ে গেছে, সুদের হার, কর নীতি, রাজনৈতিক পরিবেশ ইত্যাদি কারণে। বিশেষ করে যেসব কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় বা তালিকাভুক্ত থাকলেও বাজার মূল্য গ্রহণযোগ্য নয়, সেসব ক্ষেত্রে শেয়ার মূল্যায়নের মাধ্যমে শেয়ারের ন্যায্য বা বাস্তব মূল্য নির্ধারণ করার প্রয়োজন পড়ে। শেয়ার মূল্যায়নটা কাকে বলে? সংজ্ঞাটা এতটুকু। শেয়ার মূল্যায়নের ভূমিকা বা গুরুত্ব এতটুকুর মধ্যে আছে। শেয়ার মূল্যায়ন প্রয়োজন হয় কি কি কারণে প্রয়োজন হয়? শেয়ার বিক্রি করার ক্ষেত্রে, কর নির্ধারণের ক্ষেত্রে, কোম্পানি একত্রীকরণের ক্ষেত্রে, শেয়ার রূপান্তর, ঋণ জামানত, বড় সে পরিমাণ শেয়ার লেনদেন এবং সম্পত্তি মূল্যায়নের ক্ষেত্রে। এতে শেয়ারের সঠিক আর্থিক মূল্যায়ন নিশ্চিত হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকে আমরা শেয়ার মূল্যায়ন কাকে বলে শুধু এতটুকু বললাম। আমি বিশেষ একটা কারণে আজকে রেখে দিচ্ছি, কারণ সারাদিনে অনেক পরিশ্রম হয়েছে। ঠিক আছে, বাড়িতে আসছি, হোম ডিস্ট্রিক্টে আসছি। তা আজকে ভাবছিলাম যে ক্লাসটা আমরা কন্টিনিউ করবো না, একটা নোটিশের মাধ্যমে শেষ করে দিব, কিন্তু দেখলাম যে যেহেতু একদিন পর একদিন আমরা বসি ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আজকে আমরা বসলাম। তো 3টা প্রশ্ন কিন্তু আমরা পড়ছি, আপনাদের যদি মনে পড়ে এই 3টা প্রশ্ন আপনারা একটু দেখবেন কালকে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল শেয়ার মূল্যায়ন কাকে বলে এর 3টা প্রশ্ন পড়বো, আর সুনামে মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতিটা খুব ভালোভাবে বুঝবো। আর যদি আপনারা চান এই প্রশ্নটা অনস্টার হওয়া সত্ত্বেও আমরা যদি এই 6 নম্বর প্রশ্নটা পড়ি, তাহলে অনেকগুলো বিষয় সম্পর্কে আমাদের ধারণা হবে। এই সবগুলো প্রশ্ন পড়ে 2য় অধ্যায় কালকে ইনশাল্লাহ শেষ করব। আপনারা একটু সময় নিয়ে প্রস্তুতি নিয়ে বসবেন আগামী কালকে বলতে নেক্সট ক্লাসে। আজকে যে 3টা প্রশ্ন পড়ছি এই 3টা আপনারা কালকে একটু চোখ বোলাবেন। ঠিক আছে, তাই এতটুকু কি বলেন? আপনারা রেখে দিব? কেউ জি কিছু ভাইয়া, বলবেন? জি, অসুবিধা নাই। ঠিক আছে রিদন ভাই, ইনশাল্লাহ। ঠিক আর আছে। আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে বাড়ি গাজীপুরে চলে আসছি, গাজীপুর চলে আসলে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আরো ভালোভাবে আপনাদের সময় দিতে পারবো। আর যদি প্রয়োজন হয় আমরা রবি মঙ্গলবারেও বিপরীত দিনগুলোতেও অষ্টম ব্যাচের পড়াশোনাটা চালাতে পারি, কারণ আমাদের পরীক্ষা বেশি দিন নাই, সেটা আপনাদের সাথে আলোচনা করে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তো এটাই ইনশাআল্লাহ আমরা চালাই যাবো পড়া। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু রেখে আলাইকুম। দিচ্ছি নাকি? জি, আসসালামু আলাইকুম।